আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7:15 নয়াদিল্লিতে প্রেসিডেন্ট প্রাসাদের আঙিনায় এই শপথ গ্রহণ হয়। নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রবি ও সোমবার প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়। শপথ অনুষ্ঠান শেষে বিদেশি অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এদিন শপথ পাঠ করেছেন মোদীর নতুন মন্ত্রিসভার সদস্যরাও। মন্ত্রিসভায় মোদী সহ মোট 72 জন সদস্য রয়েছেন। এর মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন 36 জন। স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন 5 জন। এবারের মন্ত্রিসভায় রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। জোটের শরিকদের মধ্য থেকে 5 জন পূর্ণমন্ত্রী ও 6 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এদিকে মোদীর এবারের জোট সরকার টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের নেতারা। ইন্ডিয়া জোট এবারের লোকসভায় 233 আসন পেয়েছে। তারা সরকার গঠনের জন্য চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে গোপনে প্রস্তাব পাঠিয়েছিল বলে আলোচনা রয়েছে। এই দুটি দলের সমর্থন নিয়েই বিজেপি পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট বেছে নিতে 28 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচনের জন্য 6 জন প্রেসিডেন্ট প্রার্থীর নাম জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ গার্ডিয়ান কাউন্সিল প্রার্থী হিসেবে তাদের অনুমোদন দিয়েছে। রোববার ওই 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসাইন গাজিদি সহ হাসেমি ও পার্লামেন্টের সদস্য মাসুদ পেজেশকিয়ান। এই 6 জনের মধ্যে মাসুদ পেজেশকিয়ান বাদে সবাই রক্ষণশীল বলয়ের। ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদকে এবারও প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি গার্ডিয়ান কাউন্সিল। এর আগে 2017 ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেবার সুযোগ পাননি তিনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে গেলে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেতে হয়। এই কমিটি ঠিক করে দেয় কারা নির্বাচনের প্রার্থী হতে পারবেন। দেশটির নীতি নির্ধারণী পরিষদ হিসেবে পরিচিত গার্ডিয়ান কাউন্সিলের 12 সদস্যের মধ্যে 6 জনকে সরাসরি নিয়োগ দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। বাকি সদস্যদের মনোনীত করে পার্লামেন্ট। গত 19 মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে তিনি এবং ওই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হন। রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্টজ। রোববার রাতে জরুরি এই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। গান্টজের পদত্যাগকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে সংবাদ সম্মেলনে বেনি গান্টজ বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু। তবে গান্টজের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, এই ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল। এর আগে পদত্যাগ না করতে গান্টজের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। দৃশ্যত নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে 8 জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি।
শনিবার পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল বেনি গান্সের, তবে এদিন গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে 4 জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলের বিশেষ বাহিনী। ওই অভিযানে 284 ফিলিস্তিনি নিহত হন। এদিকে বেনি গান্সের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গঠন করা হয় জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজায় 8 মাস ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক হামলায় 37,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণায় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাবার বিষয়ে অনড় নেতানিয়াহু। এ নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভায় বিভক্তি দেখা দিয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে রবিবার ইসরায়েলি সেনাদের ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। বেশ কয়েকটি সংগঠন জানিয়েছে বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে রাফা শহরের দক্ষিণ দিকের তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানের ওপর হেভি ক্যালিবারের মর্টার হামলা চালিয়েছেন তারা। প্রায় একই সময়ে এক দখলদার সেনাকে হত্যা করেছে আল কাসামের স্নাইপার ইউনিট। এদিকে আল কুদস ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযান চালিয়েছে আল কাসাম। রাফা শহরের পূর্ব দিকে অবস্থিত সুফা সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সংগঠন দুটি। রবিবার দুপুরের ওই হামলার পর গাজায় এনভেলপের এলাকায় অবৈধ ইহুদি বসতিগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। রাফা শহরের আকাশে থাকা একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য মিসাইল ছুড়েছে হামাস। এ ধরনের আক্রমণে ইতোপূর্বে হামাসকে SAM-77 মিসাইল দিয়ে হামলা করতে দেখা গেছে, তবে হামলায় হেলিকপ্টারটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। রাফার কুয়েত হাসপাতালের কাছে ইসরায়েলি সেনারা অগ্রসর হতে চাইলে তাদের ওপর মর্টার হামলা চালায় আল কাসাম ব্রিগেডস। আল আউদা এলাকার কাছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে। আল কুদস ব্রিগেডের মর্টার ইউনিটও একই ধরনের হামলা করেছে তাল জারাব এলাকায়। নেতজারিম এলাকায় আল আকসা শহীদ ব্রিগেডের স্নাইপার ইউনিটের হাতে মৃত্যু হয়েছে এক ইসরায়েলি সেনার। এই যোদ্ধারা একই এলাকায় 107 মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে দখলদার বাহিনীর ওপর। এছাড়া অবৈধ ইহুদি বসতির ওপর রকেট হামলা চালিয়েছে আল মুজাহিদিন ব্রিগেড। এবার ইসরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছুড়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। রবিবার দক্ষিণ লেবাননে বোমা হামলা চালাতে যাওয়া একটি ইসরায়েলি ফাইটার জেটকে টার্গেট করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে হিজবুল্লাহর একটি ইউনিট। যদিও হামলায় বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গত 8 মাসের যুদ্ধে এই প্রথম ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের চেষ্টা চালালো হিজবুল্লাহ। এর আগে কখনো তাদের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্যবহার করতে দেখা যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর এই মিসাইল ছোড়ার কিছুক্ষণ পর ওই এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। জায়গাটি দক্ষিণ লেবাননের তাই শহরের কাছে। এছাড়া এদিন উত্তর ইসরায়েলের বেশ কিছু টার্গেট লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার সময় সীমান্তবর্তী ইসরায়েলি শহর ও গ্রামগুলোতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল, যদিও একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে এক নারীর আহত হওয়ার কথা। দ্রুত বম্ব শেল্টারে ঢোকার সময় তিনি আহত হন। এদিকে প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল কাসাম ব্রিগেড এক ভিডিও বার্তায় জানিয়েছে, শনিবার নুসেইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের হাতে বন্দী থাকা 3 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ছিল ইসরায়েল ও আমেরিকার দ্বৈত নাগরিক। নিহত বন্দীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি হামাস। নুসেইরাত শিবিরে শনিবারের আগ্রাসনে ইসরায়েল প্রায় 300 ফিলিস্তিনিকে হত্যা করে। এদিন তারা 4 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে। হামাস ওই ভিডিও বার্তায় নিহত 3 ইসরায়েলি লাশের ছবি প্রকাশ করেছে। ভিডিও বার্তার শেষের দিকে ইসরায়েলের উদ্দেশ্যে বলা হয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এতে ইসরায়েলিদের উদ্দেশ্যে আরও বলা হয়, কারাবন্দী ফিলিস্তিনিরা মুক্তি না পাওয়া পর্যন্ত তোমাদের বন্দীরাও মুক্তি পাবে না। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ পার্লামেন্ট নির্বাচনের এই ঘোষণা দেওয়া হল ফ্রান্সে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,
ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম নির্বাচনের কথা ঘোষণা করেছেন। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, আগামী ৩০ জুন ফ্রান্সে প্রথম দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৭ জুলাই। সংবাদ মাধ্যম বলছে, সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের কারণেই হঠাৎ করে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা করা হয়েছে। ইইউ এর ওই নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলো প্রায় ৪০% ভোট পেয়েছে। একথা কার্যত স্বীকারও করে নিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি বলেন, যারা ইউরোপকে রক্ষায় কাজ করতে চায় সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভালো ফলাফল নয়। অতি ডানপন্থী দলগুলো মহাদেশের সর্বত্রই ভালো করছে এবং ছড়িয়ে পড়ছে। তার ভাষায়, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি নিজেও পদত্যাগ করতে পারছি না। আমি আপনাদেরই বেছে নেবার অধিকার দিতে চাই, তাই আজ রাতে পার্লামেন্ট ভেঙে দিচ্ছে। গত কিছু বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে কট্টর ডানপন্থীদের উত্থান পর্ব চলছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও ফ্রান্সে সেই চিত্র দেখা গেছে, যার জের ধরেই পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো। বিবিসির প্রতিবেদনে ম্যাক্রোর এই সিদ্ধান্তকে ভুয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ পার্লামেন্টের নির্বাচনের ফল তার দলের পক্ষে না গেলে সরকার চালাতে অসুবিধায় পড়তে হবে তাকে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।